সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরান ইসরায়েলের উপর যে সমস্ত হামলা চালিয়েছে তার ফলে একটা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেই ক্ষয়ক্ষতির কথা ইসরায়েল গোপন রাখলেও চূড়ান্তভাবে এখন আর তা গোপন থাকেনি, প্রকাশ হয়ে গেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের যে হাইফা বন্দর নগরীতে তেল শোধনাগার আছে, সেই তেল শোধনাগারে ইরান যে হামলা চালিয়েছিল তাতে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই তেল শোধনাগার ঠিক করতে কয়েক বছর লেগে যাবে। তাহলে এখানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরানের হামলায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, তার অনেক কিছুই গোপন করেছে। কেন গোপন করলো এবং আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কি, বিশেষ করে হাইফা বন্দর নগরীতে যে তেল শোধনাগার তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি ছিল, আমি এ সম্পর্কে মোটামুটি আজকে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এপাশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির আজকে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হলো। এই নামাজে জানাজায় দেশ বিদেশের লাখো মানুষ অংশ নিয়েছে। কত লাখ তার কোনো ঠিক ঠিকানা নেই। বলা হচ্ছে যে জানাজার নামাজ এবং দাফন অনুষ্ঠান, এছাড়া তার প্রতি শেষ বিদায় ও সম্মান জানানোর যে অনুষ্ঠান, এতে মোট 3 কোটি লোকের অংশগ্রহণ হবে সারা দেশ, ইরাক এবং সারা বিশ্ব থেকে। এ বিরাট বিশাল ব্যাপার। বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসলো ইরানের দিকে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবন দিয়ে তিনি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। অর্থাৎ তার জীবনের বিনিময়ে বিরাট বড় রকমের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এই কথার মানে কি এবং কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হলো, আমি তা নিয়েও মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে একেবারে চূড়ান্ত হামলা চালানোর জন্য তাদের সামরিক বাহিনীকে ইরানের উপর লেলিয়ে দেয়। তারা ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের ভিতরে ইরানের উপরে তাণ্ডব লীলা চালিয়ে দিতে শুরু করে। একেবারে প্রথম দিকেই তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব বহু সংখ্যক নেতা, মন্ত্রী, মিনিস্টার মারা গেল। এরপরে ইরান ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে থাকলো এবং এতগুলো ফ্রন্টে, আমি তো সবসময় বলি, ইসরায়েল একটা স্বয়ংসম্পূর্ণ ফ্রন্ট। এরপরে জর্দানে, সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, কুয়েতে, ইরাকে, এত জায়গায় আমেরিকার উপস্থিতি, এবং এর অনেক জায়গায় আমেরিকার সাথে ইসরায়েলও আছে। তা আমরা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু থাকার কথা, কারণ যেখানেই আমেরিকা সেখানে ইসরায়েল থাকতেই পারে, কোনো ব্যাপারই না। এবং থাকতে পারে এর বাস্তব প্রমাণ হচ্ছে ইরাকের মরুভূমিতে দুটো বিমান ঘাঁটি করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই সামরিক হামলায় বা এই যুদ্ধে অংশ নিয়েছে। ইরাকের ভেতরে এই যে সামরিক ঘাঁটি করলো, সেটা কি ইরাক সরকার দেখেনি? না, আমরা ধরে নিচ্ছি ইরাক সরকার দেখেনি, কারণ ইরাক সরকারের ওই এলাকায় যাওয়ার কোনো অধিকার নেই। তার কারণ হচ্ছে আমেরিকা সেই সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে। ফলে আমেরিকার বাহিনীর বাইরে গিয়ে ইরাকি বাহিনীর কোনো কথা নেই। ইরাক বছরের পর বছর থেকে বলে আসছে যে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে। সংসদে বিল পর্যন্ত পাশ হয়েছে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য। এখনও আমেরিকা সরাচ্ছে না, জোর করে সেখানে ধরে রেখেছে, মোতায়েন করে রেখেছে। তো এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে, বিভিন্ন স্থাপনা বিরুদ্ধে যুদ্ধ করছিল ইরান, এক পর্যায়ে ইসরায়েল যখন ইরানের তেল শোধনাগার
এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তখন ইরানও ইসরায়েলের হাইফা বন্দর নগরীর তেল শোধনাগারে হামলা চালায়। এই হামলার ফলে হাইফা বন্দর নগরীর গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার, যেটা বাজান কোম্পানি নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, এই কোম্পানির একটা তেল সংরক্ষণ ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছিল, যার প্রেক্ষাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিকে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য বলেছিল। দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সামান্যই ক্ষতি হয়েছে, এটা ঠিক করে ফেলা যাবে এবং তেলের উৎপাদন কার্যক্রম বন্টন সমস্ত সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে এবং চ্যানেল 12 তো খবর দিলই। এই দুটো মিডিয়া খবর দিচ্ছে যে এই বাজান কোম্পানি পরিচালিত তেল শোধনাগারে এত ক্ষয়ক্ষতি হয়েছে যে 2028 সাল পর্যন্ত লাগবে এটা ঠিক করতে। সেটা তো ঠিক নেই, ঠিক করতেও লাগবে 2028 সাল, তার 2026, 27, 28, 2 থেকে 3 বছর লাগবে একটা তেল শোধনাগার ঠিক করতে। তার মানে তার আর আছে কি, একেবারেই তো শেষ বলা যায়। এই তেল শোধনাগার এত গুরুত্বপূর্ণ কেন? প্রতিদিন এই শোধনাগার থেকে 26,000 টন তেল পরিশোধন করা যায়, প্রক্রিয়াজাত করা যায় এবং বছরে এই তেল শোধনাগার থেকে 98 লাখ টন তেল প্রক্রিয়াকরণ করা হয়। এই তেল শোধনাগারে হামলার পরে ইসরায়েলের তেলমন্ত্রী এলি কোহেন তিনি বলেছিলেন ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য, এবং এই বাজান কোম্পানি তেল আবিব স্টক এক্সচেঞ্জে পাঠানো প্রতিবেদনে বলেছিল শোধনাগারের একটি ডিস্টিলেট ট্যাঙ্কের ছাদে কেবল কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া বড় কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাজান কোম্পানি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত একটা কোম্পানি। তারা ইসরায়েল প্রতিষ্ঠার আগেই বা ইসরায়েল প্রতিষ্ঠার প্রথম দিকে সেখানে এই সমস্ত কোম্পানি পরিচালনা করত। ধীরে ধীরে যখন ইসরায়েল শক্তিশালী হয়ে উঠেছে, তার অবস্থান সুসংহত, দৃঢ় এবং জোরালো যখন করতে পারে, তখন ব্রিটিশ আস্তে করে চলে গেছে। ইসরায়েলকে প্রতিষ্ঠা করে দেওয়ার বা ইসরায়েলকে শক্তিশালী করার পেছনে প্রথম দিকে আমেরিকার চেয়ে ব্রিটিশ সরকারের কিন্তু অনেক বেশি ভূমিকা ছিল, কারণ তখন প্রধান পরাশক্তি ব্রিটেন। এই বছরে 40 দিনের আর গত বছরে বিশেষ করে যে 12 দিনের যুদ্ধ জুন মাসে হয়েছিল, এই দুই সময়ে ইসরায়েলের ভেতরে আসলে ইরানের হামলায় বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবো যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বা কতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় ইরান হামলা চালাতে পেরেছে। যেমন তেল আবিবের কিরিয়া সামরিক কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান, এরপরে ওয়াইজম্যান ইনস্টিটিউশনে হামলা চালিয়েছে এবং সেটা তো একদম গুড়িয়ে গেছে। 50 বছরে তিলে তিলে গড়ে তুলেছিল এই গবেষণাগার, এইটাকে বলা হয় ইসরায়েলের লাইফ লাইন, সেইটা ধ্বংস হয়ে গেছে। এরপরে ইসরায়েলের প্রত্যেকটা বিমান ঘাঁটিতে ইরান তখন হামলা চালিয়েছে, কিন্তু তার ভেতরে নেভাটিম এয়ারবেস, যেটা এখানে ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং সেখানে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বড় রকমের ক্ষয়ক্ষতি, কোনো সাধারণ ক্ষয়ক্ষতি না। এই নেভাটিম এয়ারবেসে কিন্তু F-35 বিমান রাখা হতো। আর হাইফা বন্দরের এই তেল শোধনাগার থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে, একেবারে মাটির সাথে মিশে গেছে কোনোটা। এছাড়া সম্প্রতি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের যে রামাত ডেভিড এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে হ্যাঙ্গারে রাখা বিমান ছিল, সেই হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। তার মানে সেখানে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন এখানে প্রশ্ন আসছে বা প্রশ্ন আসতেই পারে যে ইসরায়েলের এই যে ক্ষয়ক্ষতি কেন তারা গোপন রাখার চেষ্টা করলো? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইরানের হামলায় যদি ইসরায়েল বা আমেরিকার মতো শক্তির বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি বা বিমান বা ক্ষেপণাস্ত্র স্থাপনা বা রেডার সিস্টেম এগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় বা তেল স্থাপনা, তখন তাদের মান সম্মানে লাগে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ে। তৃতীয় কথা, তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি তাদের যে সামরিক শক্তি, তাদের যে অস্ত্রের শক্তি, এইগুলো নিয়েও প্রশ্ন ওঠে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে তাহলে ইরানের অস্ত্রের কাছে ইসরায়েল এবং আমেরিকার অস্ত্র কি পারছে না? তাইলে আমেরিকার চেয়ে ইসরায়েলের চেয়ে কি
ইরানের অস্ত্র বেশি পাওয়ারফুল বা বেশি কার্যকরী, এই প্রশ্ন কিন্তু আসে। তখন তাদের অস্ত্রের বাজার, তাদের রাজনীতির বাজার, তাদের অর্থনীতির বাজার, তাদের কূটনীতির অঙ্গন সবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা সবসময় গোপন রাখার চেষ্টা করছে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই, সব কিছু ঠিক আছে, ইরান সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি এখন তো প্রায় দিন বিভিন্নভাবে রিপোর্ট আসছে খোদ মার্কিন গণমাধ্যমে যে ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন বিমান, মার্কিন ড্রোন ইত্যাদি ইত্যাদি। এবং জেরাল্ড আর ফোর্ড যেটা, সেটাও নাকি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন কানা খোড়া হয়ে এক সারাইখানায় আছে, যেখানে ঠিকঠাক করা হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, এবার আমি ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা প্রসঙ্গে কথা বলি একটু। আজকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম জানাজা হচ্ছে তেহরানের ইমাম খুমেনি মুসাল্লায়, অর্থাৎ এই জায়গাতেই তেহরানের প্রধান ঈদের জামাত, জুমার জামাত হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সমাবেশ বা এই রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হলে এখানে হয় জমায়েত হওয়ার জন্য। বিরাট বড় বিশাল জায়গা, বিরাট এরিয়া, তাতে লোকজনের সমাবেশ করা সহজ হয়। কিন্তু ইরানের আজকে যে জানাজার অনুষ্ঠান হচ্ছে এবং তাতে যে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে, তাতে ওই মোসাল্লার ভিতরে না, মোসাল্লা থেকে শুরু করে খিয়াবানে বালিয়াস, এনকলাব, তারপরে আরও বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, রাস্তা ধরে লম্বা করে। ইরানে তো সব কিছু বন্ধ, তো সেই জায়গা থেকে মানে মানুষের যে ঢল নেমেছে সেটা হেলিকপ্টারে করে দেখাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রসারণ সংস্থা যেটা IRIB, তারা হেলিকপ্টারে করে এই জানাজার অনুষ্ঠান দেখাচ্ছে, কত লোক কোথায় কিভাবে জানাজার জন্য এসেছেন। আজকের এই জানাজায় আলী খামেনির সম্ভবত 3 ছেলে যোগ দিয়েছেন, তাদের ভিডিও ফুটেজ আমি দেখলাম। আর যিনি সর্বোচ্চ নেতা তিনি তো অসুস্থ, তিনি নিরাপত্তাজনিত কারণে হয়তো প্রকাশ্যে আসছেন না, হয়তো পরে সময় করে তিনি জনসমক্ষে আসবেন, এখনই না, কারণ এখন নিরাপত্তার প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও শঙ্কা আছে। এই সর্বস্তরের মানুষ তারা কান্নাকাটি করছে, বুক চাপড়াচ্ছে, আর্তনাদ করছে, দোয়া করছে সর্বোচ্চ নেতার জন্য। সমাজের সব ধরনের, সব শ্রেণী পেশার, সব বয়সের মানুষ, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষ তার এই জানাজা অনুষ্ঠানে, শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। মানে বিরাট এক ব্যাপার সারা বিশ্ব থেকে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামী বিশ্বে, বিশেষ করে মুসলিম উম্মার ভিতরে এমন এক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে যেটা এর আগে কখনো ছিল না। আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রীরা এই অনুষ্ঠানে গেছেন। আবার আহমদ শাহ মাসুদ নামে একজন ছিলেন, তিনি তালেবান বিরোধী লোক ছিলেন বেসিক্যালি, তার অনুসারীরাও তেহরানে একই জায়গায় একসাথে। আবার যেখানে পাকিস্তান সেখানে তালেবান, এইরকমভাবে মানে বহু দেশের বহু পর্যায়ের মানুষ এসে এই জানাজায়, এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তাতে সৌদি আরবের মতো দেশের লোকজন এসেছে, আরও অনেক দেশের। সৌদি আরবের ব্যাপারে কথা শুনেছি যে প্রথমে ইরান তাদেরকে দাওয়াত দেয়নি, এই কারণে যে দাওয়াত দিলে আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এই যুদ্ধের সময় সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে তো ইরান হামলা চালিয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল যে সৌদি আরবের একটা প্রতিনিধি দল সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে তেহরানে উপস্থিত হয়েছে। তো এইরকমভাবে সারা বিশ্বে প্রথমত এবং প্রধানত মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। দ্বিতীয়ত মুসলিম উম্মার ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, যেন সবাই চাইছে যে আমরা সবাই একসাথে মিলে থাকি। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা শহীদ হয়ে গেলেও আপাতত মুসলিম উম্মার ভিতরে একটা ঐক্য, বিরাট একটা সংহতি তৈরি হলো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আশা করি আলোচনা আপনাদের ভালো লেগেছে। দর্শক,
বিদায় নেবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, যে কথা বলা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ দিয়ে জীবন দিয়ে তিনি আসলে মুসলিম বিশ্বের বৃহত্তর একটা ঐক্য গড়ার একটা সোপান তৈরি করে দিয়ে গেলেন। আপনাদেরও কি মনে হচ্ছে এমনটাই, নাকি আপনারা ভিন্ন কোনোভাবে দেখছেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।